প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্রথম যে গল্পটি রয়েছে ছুটি, সেই ছুটি গল্পটি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনায়। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। ছুটি গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা সবাই জানি, তাই লেখক পরিচিতি নিয়ে আমি আর আলোচনা করছি না। এবার আসি তিনি এই ছুটি গল্পটি কেন লিখতে গেলেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1890 সালে বর্তমান বাংলাদেশের শাহজাদপুর অঞ্চলে জমিদারি কাজের জন্য সেখানে তিনি গিয়েছিলেন। তো নীলকুঠিতে থাকার সময় সেই তার নীলকুঠি থেকে খানিকটা দূরে একটা জায়গা ছিল, সেই জায়গার নাম হচ্ছে দরিয়াপুর। সেই দরিয়াপুরের হারানচন্দ্র চক্রবর্তী নামে এক কিশোরের সাথে পরিচয় হয়। সেই কিশোরটা ছিল অত্যন্ত ডানপিটে, অর্থাৎ প্রাণ চঞ্চল। স্বাভাবিকভাবে একটা 12-13-14 বছর বয়সী কিশোর বয়সের মধ্যে কিন্তু চাঞ্চল্য ভাব জেগে ওঠে। সেই চাঞ্চল্যতার কারণে এই হারানচন্দ্র প্রচুর দুষ্টামি কিন্তু করছিল। তো তার এই দুষ্টামিকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর আজকে এই ছুটি গল্পটি লেখেন। তার মানে এই না যে এই ছুটি গল্পটি কিন্তু হারানচন্দ্রের জীবন কাহিনীর উপর ডিপেন্ড করে লেখা। হ্যাঁ, এতটুকু সমালোচকরা মনে করেন যে হারানচন্দ্রের যে দুষ্টাম, যে কর্মকাণ্ড, সেইগুলোর উপর অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের বুদ্ধি খাটিয়ে কিছু একটু রংচং লাগিয়ে আজকের এই ছুটি গল্পটি কিন্তু আমাদের সামনে উপস্থাপনা করেছেন। তো আমরা জানলাম 1890 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের শাহজাদপুর অঞ্চলে জমিদারের জন্য গিয়েছিলেন, কিন্তু এই ছুটি গল্পটি প্রথম সাধনা পত্রিকাতে প্রকাশ করেন 1892 সালে। পরবর্তীকালে গল্পগুচ্ছের প্রথম খণ্ডে আজকের এই ছুটি গল্পটি স্থান পায়। ছুটি গল্পটির প্রধান যে চরিত্র তার নাম হচ্ছে ফটিক। এই ফটিক হচ্ছে 13 বছর বয়সী এক কিশোর বালক। স্বাভাবিকভাবেই কিশোর বয়সে কি হয়, মনের মধ্যে চাঞ্চল্যভাব জেগে ওঠে। এই কিশোরের মনেও কিন্তু চাঞ্চল্যভাব যেমন রয়েছে, তেমনই কিন্তু গ্রামের যত তার বয়সী সঙ্গী সাথী রয়েছে, সেই সঙ্গী সাথীদের কিন্তু হেড, মাথা, সর্দার, ঠিক আছে, তার মাথার মধ্যে যত দুষ্টামি বুদ্ধি, সেই দুষ্টামিকে কেন্দ্র করে কিন্তু তার সঙ্গপাঙ্গদের নিয়ে খেলার চলে, সবাইকে উত্তক্ত করে বেড়ায়। তো এইরকম একটা প্রাণচঞ্চল ছেলে শহরে গিয়ে কিভাবে মর্মান্তিক পরিণতি অর্থাৎ তার মৃত্যু হয়, সেটাই কিন্তু খুব সুন্দরভাবে শুরু থেকে শেষ অবধি লেখক আমাদের সামনে উপস্থাপনা করেছে। তো আজকের এই ভিডিওতে প্রথম অংশে আমরা জানব ফটিক, আমাদের যে গল্পের প্রধান চরিত্র ফটিক, সেই ফটিক সম্পর্কে জানব, ফটিকের দুষ্টামি বুদ্ধি সম্পর্কে জানব। এর পাশাপাশি ফটিককে আমরা পাবো যে পরবর্তীকালে তার মামা বিশ্বম্বর বাবুর সাথে কলকাতাতে গিয়ে তার যে করুণ অবস্থার সম্মুখীন হয়, ততটুকু অবধি আজকের এই প্রথম অংশে আমরা পড়ব। কাজে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। এবার যাওয়া যাক গল্পের মূল অংশে। ছুটি গল্পটি ঠিক শুরু হচ্ছে এইভাবে। বালক দিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভাবোদয় হইল। ফটিক চক্রবর্তী হলো আমাদের ছুটি গল্পের প্রধান চরিত্র। এ সমস্ত বালকের সর্দার, সমস্ত বালকের হেড, সমস্ত বালকের মাথা। তো তার মাথাতে একটা নতুন বুদ্ধি আসলো। কি বুদ্ধি? নদীর ধারে একটা প্রকাণ্ড শাল কাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। নদীর ধারে একটা বিশাল বড় শাল গাছের কাঠ পরবর্তীকালে মাস্তুলে রূপান্তরিত হবে, সেটার অপেক্ষাতে পড়েছিল। মাস্তুল কি জিনিস? মাস্তুল শব্দের অর্থ হলো নৌকায় পাল লাগাবার বিশেষ কাঠের দণ্ড, সেটা হলো মাস্তুল। স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে।
তাহলে তাদের যে এই খেলাটা যে মাথার মধ্যে এসছিল সেটা হলো কাঠের গুঁড়িটা এক জায়গা থেকে আরেক জায়গায় গড়িয়ে গড়িয়ে নিয়ে যাবে। যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহা উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। যে ব্যক্তি এই শাল কাঠের মালিক, সে যদি সেই নির্দিষ্ট জায়গাতে শাল কাঠ না পায় তাহলে তার মধ্যে বিরক্তির সঞ্চয় হবে, অসুবিধায় সম্মুখীন হবে ইত্যাদি। সেই ব্যক্তির মনোকষ্টের কথা ভেবে ছেলেরা কিন্তু আনন্দ পেয়েছিল। কমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময়ে ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুড়ির উপরে গিয়া বসিল। কনিষ্ঠ শব্দের অর্থ হলো ছোট ভাই। তো মাখনলাল হচ্ছে এখানে ফটিকের ছোট ভাই। তো এ কী করলো, কাঠের গুঁড়ির উপরে সোজা গিয়ে বসলো, যাতে ছেলেরা সেই কাঠের গুঁড়িটাকে গড়িয়ে না নিয়ে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। ছেলেটা তাহার এরূপ উদার ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। বিমর্ষ শব্দের অর্থ হলো মন মরা। তাহলে এই মাখনলাল যদি কাঠের গুঁড়ির উপরে বসে থাকে তাহলে তো তারা খেলতে পারবে না, তাই না? তো সেটার কথা ভেবে কিন্তু অন্যান্য ছেলেরা অর্থাৎ ফটিক চক্রবর্তীর বন্ধুরা মনমরা হয়ে পড়ল। একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আধটু ঠেলল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রিয়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। তো সেই বালক দলের মধ্যে থেকে কোনো একজন এসে মাখনলালকে ঠেলে উঠাতে চাইল, কিন্তু মাখনলাল কিন্তু সেখান থেকে অনড়, উঠতে আর চাইল না। আর এখানে একটা শব্দ রয়েছে, সেটা হলো অকাল তত্ত্বজ্ঞানী। অকাল তত্ত্বজ্ঞানী শব্দের অর্থ হলো অকালে যার তত্ত্বজ্ঞান হয়েছে, অনেকটা ইচড়ে পাকা টাইপের। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, আস্ফালন মানে হচ্ছে চিৎকার করে, হঠাৎ করে কহিল, দেখ মার খাবি, এই বেলা ওঠ। সে তাহাতে আরও একটু চড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া রইল। মাখনলাল তাদের কথা অনুযায়ী ওঠার বদলে কি করল, সেই কাঠের গুঁড়ির উপরে খুব ভালো মতন আরও বসে পড়ল। এরূপ স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতি বিলম্বে এক চর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল। সাহস হইল না। ফটিক তো দাদা, তাই না? কিন্তু দাদার কথাতেও ছোট ভাই হয়েও কোনো কথা শুনছে না। তাই তার সম্মান রক্ষার্থে ফটিক মনে মনে ভেবেছিল যে ভাইয়ের গণ্ডদেশে মানে গালে একটা টেনে চর মারবে, কিন্তু সেই সাহসটা আর পেল না। কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না। কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে, তাহাতে আর একটু বেশি মজা আছে। প্রস্তাব করিল, মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক। মাখন উঠছে না, ঠিক আছে, কিন্তু আমরা খেলবই যেমন করেই হোক। তাই ঠিক করা হলো শেষমেশ যে মাখন বসা অবস্থাতেই সেই কাঠের গুঁড়িটাকে ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাবে। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে, তাহা তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই। মাখন বুঝতে পেরেছিল যে এইভাবে যদি আমাকে বসা অবস্থাতে দাদা এবং তার সঙ্গপাঙ্গরা কাঠের গুঁড়িটাকে সরাতে চায়, তাহলে তো আমি পড়ে যাব, পড়ে গিয়ে তো হাত পা কেটে যেতে পারে, আমি আহত হতে পারি। তাই এই বিপদের কিন্তু সম্ভাবনার কথা মাখনলাল মনে মনে ভেবেছিল। ছেলেরা কমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল। মারো ঠেলা হেইও
সাবাস জোয়ান হেইও। গুড়ি এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিসাৎ হইয়া গেল। ভূমিসাৎ মানে কি? ভূমিসাৎ মানে হচ্ছে মাটিতে পড়া। স্বাভাবিকভাবেই সে তো বসে আছে, তাই না? এবার এই অবস্থাতে সেই গুড়িটাকে তারা ঠেলা মেরে সরিয়েছে, তাই স্বাভাবিকভাবেই গুড়িতে বসে থাকা অবস্থাতেই মাখনলাল কিন্তু হুমড়ি খেয়ে পড়ে গেছে। খেলার আরম্ভতেই এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল, কিন্তু ফটিক কিন্তু শশব্যস্ত হইল। এরকম কাজের ফলে অন্যান্য বালকেরা মনে মনে আনন্দ পেয়েছিল ঠিকই, কিন্তু ফটিক হাজার হোক দাদা, ভাইয়ের লেগেছে, তাই সে শশব্যস্ত, অর্থাৎ শশব মানে খরগোশ, খরগোশের মতন মনোচঞ্চল হয়ে উঠল তার মন। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। মাখন তো রেগে গেছে, আমাকে কেন তুই এইভাবে ফেলে দিলি? তখন মাখন রেগে গিয়ে কি করলো, দাদার উপরে উঠে গিয়ে অন্ধভাবে মানে ওই দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে তাকে আচ্ছা মতন মারতে শুরু করলো। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল। খেলা ভাঙিয়া গেল। ছোট ভাই কাঁদতে কাঁদতে, ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে তার বাড়ির দিকে চলতে শুরু করলো। সেই অবস্থাতে ফটিক সমেত অন্যান্য ছেলেদের যে কাঠের গুঁড়ি নিয়ে খেলাটা, সেটা সম্পূর্ণভাবে পণ্ড হলো। ফটিক গোটা কত কাশ উৎপাটন করিয়া, উৎপাটন মানে তোলা, উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধনিমগ্ন নৌকার গলুয়ের উপরে চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল। কাশফুল আমরা সবাই দেখেছি, এই যে শরৎকালে দুর্গাপূজার আগে কাশফুল কিন্তু মাঠে মাঠে ফুটে থাকে, নদীর ধারে হোক বা কোনো পরিত্যক্ত মাঠে হোক ফুটে কিন্তু থাকে, সাদা রঙের হয়। সেই কাশফুলের একটা ডাঁটা ছিঁড়ে সেই ডাঁটাটা চিবাতে শুরু করেছিল। কিসের উপর? নৌকার গলুইয়ের উপর। গলুই কী জিনিস? গলুই হলো নৌকার দুই প্রান্ত, মাঝখানটা একটু বেশি চওড়া থাকে তার নৌকার, এবং মাথার যে দিকটা, সেই দিকটা কিন্তু সরু অবস্থায় থাকে, ওটাকে বলা হয়ে থাকে গলুই। মানে এটা যদি নৌকা হয়, ছবি আঁকতে পারি না, মোটামুটি তোমাদের বোঝানোর জন্য এঁকে দেখাচ্ছি, তাহলে এই অংশটাকে বলবে হচ্ছে গলুই, ঠিক আছে? এই অংশটাকে বলবে গলুই। আচ্ছা, এরপরে আসি কি বলেছে দেখো। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। বালককে জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? এই চক্রবর্তীদের বাড়ি বলতে ফটিকদের বাড়ির কথাই কিন্তু এখানে বলা হয়েছে। এই বিদেশি নৌকা থেকে যে অর্ধবয়সী ভদ্রলোকটি এসে ফটিককে জিজ্ঞাসা করেছিল এই চক্রবর্তীর বাড়ি কোথায়, আমরা পরের অংশে জানব এই অর্ধবয়সী ভদ্রলোকই কিন্তু আসলে ফটিকের মামা ছিল, যে মামা ভাগনাকে একে অপরকে চিনতে পারছে না। বালক ডাটা চিবাইতে চিবাইতে কহিল, ওই হোথা, মানে ওই দিকে। কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রইল না। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন, কোথা? সে বলিল, যায়নে বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রসগ্রহণে প্রবৃত্ত হইল। ফটিক তো রেগে আছে, তো তাই সে গম্ভীরভাবে উত্তর দিল, আমি তো এগুলা কিছু অত জানি না। সেটা বলে আবার সেই তৃণমূল মানে ওই কাঁচের যে ডাটা যে চিবাচ্ছিল সেটার রস আবার খেতে শুরু করে দিয়েছিল। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া
চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। যা হয়, আমরা যদি কোনো নতুন জায়গাতে যাই, গুগল ম্যাপের বদলে কিন্তু একে ওকে জিজ্ঞাসা করে সেই নির্দিষ্ট স্থানে পৌঁছানোর একটা চেষ্টা করি। এক্ষেত্রে কিন্তু ফটিকের মামাও সেই কাজটি করেছে, যে অন্য লোকের সাহায্য নিয়ে চক্রবর্তীর গৃহে অভিমুখে গিয়েছে। অবিলম্বে বাঘা বাগদি আসিয়া কহিল, ফটিক দাদা, মা ডাকছে। এবার আসি এই বাঘা বাগদি। বাগদি কি? বাগদি হলো এক বিশেষ সম্প্রদায়। প্রধানত মনে করা হয় যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এদের প্রধান বাসস্থান রয়েছে। তবে আমাদের এই পশ্চিমবঙ্গে কিন্তু এখনও বাঁকুড়া, বীরভূম, হুগলি বিভিন্ন জেলাতে কিন্তু প্রচুর সংখ্যায় বাগদিরা বসবাস করে। ফটিক কইল, যাব না। বাঘা তাহাকে বলপূর্বক আড়কোলা করিয়া তুলিয়া লইয়া গেল। আড়কোলা বলতে বোঝায় এমনভাবে কোলে নেওয়া যাতে পা এবং মাথা আড়াআড়িভাবে থাকে। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুড়িতে লাগিল। যে দুটে গেছে ফটিকের, ফটিক তো কিছুতেই যাবে না, তাই সে কি করলো, হাত পা ছুটতে শুরু করে দিল। ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক কহিল, না, মারিনি। ফের মিথ্যা কথা বলছিস? কখনো মারিনি, মাখনকে জিজ্ঞাসা করো। মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল, হ্যাঁ, মেরেছে। তখন আর ফটিকের সহ্য হলো না। দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর কষাইয়া দিয়া কহিল, ফের মিথ্যা কথা। মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে 2-3টা প্রবল চপেটাঘাত করিলেন। ফটিক মাকে ঠেলিয়া দিল। চপেটাঘাত শব্দের অর্থ হলো থাপ্পড় মারা, ঠিক আছে? এবার ফটিক তো কথা কাটাকাটি হচ্ছে তাদের মধ্যে। এই কথা কাটাকাটির মধ্যে ফটিকও কী করলো, মাকে হালকা ধাক্কা মারল। এরপর বলেছে, মা চিৎকার করিয়া কহিলেন, হ্যাঁ, তুই আমার গায়ে হাত তুলিস? এমন সময়ে সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ওমা, এ যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন। গড় করিয়া প্রণাম বলতে বোঝাচ্ছে ষষ্ঠাঙ্গে প্রণাম। ফটিকের মামা হঠাৎই তাদের কথা কাটাকাটির সময়ে বাড়িতে এসে হাজির। ফটিকের মা অবাক হয়ে গিয়েছে তার দাদাকে চিনতে পেরে। সেই মুহূর্তে দাদাকে সম্মানের জন্য ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন। এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে যে দাদা বলতে কার কথা বলা হয়েছে, কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে। ইতিমধ্যে ফটিকের মার 2 সন্তান হইয়াছে, তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে, তাহার স্বামীর মৃত্যু হইয়াছে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে ফটিকের মা কিন্তু বিধবা এবং তার 2 সন্তান নিয়ে একাই ঘরের মধ্যে রয়েছেন। কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্বরবাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছেন। ভগিনী মানে তার বোন। বিশ্বম্বরবাবু যেই না বিদেশ থেকে ব্যবসা করে দেশে ফিরেছে, তাই তার বাড়িতে সোজা না গিয়ে কোথায় এসে পৌঁছেছে, তার বোনের সাথে দেখা করতে তার বোনের বাড়িতে গিয়ে এসে উপস্থিত হয়েছে। কিছুদিন খুব সমারোহে গেল। এখান থেকে এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে, সমারোহ শব্দের অর্থ কী? সমারোহ, কাদের সমারোহে দিন গেছে এবং কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে। অবশেষে বিদায় লইবার 2-1 দিন পূর্বে বিশ্বম্বরবাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। যা হয়
কোনো বাড়িতে গেস্ট আসতে গেলে জিজ্ঞাসা করে, কী ব্যাপার, তুমি কেমন পড়াশোনা করছো? ঠিক তেমনই কিন্তু ফটিকের মামাও ফটিকের মাকে জিজ্ঞাসা করেছে তার ছেলেদের পড়াশোনার ব্যাপারে। উত্তরে ফটিকের মাও কিন্তু দুটো বিপরীত উত্তর দিয়েছে। যেখানে মাখন কিন্তু একদম শান্তশিষ্ট ছেলে, সে পড়াশোনা করে। অপরদিকে ফটিক কিন্তু একদম কথার অবাধ্য, পাঠে কিন্তু অর্থাৎ পড়াশোনাতে কিন্তু তার একদমই মন নেই। তাহার ভগিনী কহিলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। শুনিয়া বিশ্বম্বর প্রস্তাব করিলেন, তিনি ফটিককে কলকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন। শুনিয়া বিশ্বম্বর প্রস্তাব করিলেন। এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে, বিশ্বম্বরকে কার কথা শুনে বিশ্বম্বর বাবু কি প্রস্তাব করেছিলেন? ঠিক আছে, বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। স্বাভাবিকভাবেই বিধবা মানুষ, স্বামীহারা মহিলা, তার উপর হচ্ছে 2 সন্তান, এবং 2 সন্তানের মধ্যে 1 সন্তান সম্পূর্ণরূপে অবাধ্য, তাই তাদের দুশ্চিন্তার কোনো শেষ নেই। এই দুশ্চিন্তা থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু সহজেই ফটিকের মা কিন্তু ফটিককে তার মামার সাথে মামার বাড়িতে শিক্ষা লাভের উদ্দেশ্যে পাঠানোর জন্য এক কথাতেই সম্মতি লাভ করেছিলেন। ফটিককে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফাইয়া উঠিয়া বলিল, যাব। ফটিক তো গ্রামের মানুষ, সে তো শহরের বিভিন্ন পরিবেশ সম্পর্কে কোনো জ্ঞান নেই। ফটিক ভেবেছিল যে শহরে গিয়ে নতুন নতুন বন্ধু হবে, নতুন জায়গায় ঘুরবে, নতুন জিনিস শিখবে। কিন্তু আমরা পরবর্তীকালে জানব এই ফটিক কিন্তু গ্রামেই ভালো ছিল। শহরে গিয়ে তার জীবন সম্পূর্ণরূপে মৃত্যুর মুখে ঢলে পড়ে। আমরা পরের দিকে জানব নির্মম একটা পরিস্থিতির সম্মুখীন ফটিক হবে। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয়, কি মাথায় ফাটায়, কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। ফটিকের মা ফটিককে নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিল। একটা গুন্ডা স্বভাবের, ডানপিটে স্বভাবের ছেলে, তার শান্তশিষ্ট মাখনলালকে যদি কোনো কারণে কোনো একদিন জলে ধাক্কা মেরে ফেলে দেয় বা কোনো দুর্ঘটনা ঘটায় বা তার মাথা ফাটিয়ে দেয়, তাহলে সে কি করতে পারে? সেই অবস্থাতে খুব কিন্তু ফটিকের মা ভয় পেয়েছিল। তাই সহজেই ফটিককে কিন্তু কলকাতায় পাঠাতে রাজি হয়ে যায়। কবে যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না। অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্য বশত তাহার ছিপ, ঘুড়ি, লাটায় সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদি ক্রমে ভোগ দখল করিবার পুরো অধিকার দিয়ে গেল। মাখনের ফটিকের ব্যবহৃত সমস্ত খেলনাপত্র বা যা যা জিনিসপত্র ফটিক ব্যবহার করত, সমস্ত কিছুই কিন্তু সে তার ছোট ভাই মাখনকে সম্পূর্ণরূপে দিয়ে গেল। এমনকি মাখনের পরবর্তীকালে যারা আসবে, যে সমস্ত পুত্র বা নাতি আসবে, তারাও কিন্তু ফটিকের জিনিসপত্র যাতে সম্পূর্ণরূপে ভোগ দখল করতে পারে, সেটার ব্যবস্থাও কিন্তু সম্পূর্ণ অধিকার দিয়ে কলকাতায় তার মামার সাথে চলতে শুরু করলো। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে ফিরছি। ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং অবশ্যই কমেন্ট করে জানাও। ফটিক তার সঙ্গবাঙ্গদের নিয়ে কোন গাছের গুড়ি নিয়ে খেলতে উদ্যত হওয়ার প্রস্তুতি নিয়েছিল।